সায়েন্স লাইন বাই লাইন চ্যানেলে আজকে আমরা পর্যায় সারণী পড়াশোনা করব। তার জন্য আমি যে বইটা বেছে নিয়েছি সেই বইটা হলো ভৌতবিজ্ঞান ও পরিবেশ গীতাঞ্জলি পাবলিকেশন, যে বইটা সন্তোষ কুমার মাঝি এবং মলয় পুরকায়েত এই দুজন শিক্ষক মহাশয় লিখেছেন। চলে এসো আমরা এই বই থেকে একটু পর্যায় সারণী পড়ে নিই। প্রথমে দেখো, পর্যায় সারণীর আগের দিনে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে শ্রেণী কাকে বলে, পর্যায় কাকে বলে, বিভিন্ন মৌলের নাম সেগুলো শিখিয়েছিলাম। আজকে আমরা শিখব পর্যায় সারণীর বিভিন্ন শ্রেণীগুলোর আবার বিশেষ বিশেষ নাম আছে, সেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। যেমন ক্ষার ধাতু কোন শ্রেণীটাকে বলে? তাহলে প্রথম যে শ্রেণী, যেখানে আমার লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম থাকে, সেই শ্রেণীটাকে বলে ক্ষার ধাতু। কেন বলে? তার কারণ এরা তীব্র তড়িৎ ধনাত্মক হয় এবং এদের অক্সাইড ক্ষারীয় হয়, তাই এদেরকে বলা হয় ক্ষার ধাতু। এবং একটা মজার জিনিস, এরা সবাই অক্সিজেনের সাথে যুক্ত হয়ে তীব্র ক্ষারকীয় অক্সাইড গঠন করে, আর সেই অক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে তীব্র ক্ষার, যেগুলোকে আমরা ধাতব হাইড্রক্সাইড বলি, এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করে। যদি কখনো বিক্রিয়া লিখতে হয় তাহলে তুমি লিখতে পারো যে সোডিয়াম নেওয়া হলো, সে জলের সাথে বিক্রিয়া করলো, তৈরি করলো সোডিয়াম হাইড্রক্সাইড প্লাস হাইড্রোজেন, পটাশিয়াম হাইড্রক্সাইড প্লাস হাইড্রোজেন। সেখানে এম দিয়ে বিভিন্ন ধাতুকে প্রকাশ করা হয়েছে, লিথিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম, এরকম। এদের মধ্যে ফ্রান্সিয়াম এটা কিন্তু তেজস্ক্রিয় এবং স্বল্পস্থায়ী, খুব সক্রিয় বলে এদেরকে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। এরা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে হাইড্রাইড তৈরি করে। যেমন মনে করো, সোডিয়াম হাইড্রোজেনের সাথে যুক্ত হলো, হাইড্রাইড। নর্মালি আমরা হাইড্রোজেনের সাথে যখন অধাতুকে যুক্ত করি তখন হাইড্রোজেন হয় পজিটিভ, কিন্তু হাইড্রোজেনের সাথে যখন ধাতুকে যুক্ত করি তখন হাইড্রোজেন হয় নেগেটিভ। তাহলে আমরা বলতে পারি যে H+ সেটা হচ্ছে প্রোটন, H- সেটা হচ্ছে হাইড্রাইড, আর H তো হাইড্রোজেন পরমাণু। তাহলে এখানে হাইড্রাইড তৈরি হয়, অর্থাৎ Na+H- এরকম সোডিয়াম হাইড্রাইড তৈরি হয়। যোজ্যতা কক্ষে এদের একটি করে ইলেকট্রন থাকে, তাই এরা যখন ইলেকট্রন ত্যাগ করে তখন একক পজিটিভ আয়ন উৎপন্ন করে। যেমন মনে করো সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, লিথিয়াম প্লাস ইত্যাদি। ক্ষারীয় মৃত্তিকা ধাতু প্রথম শ্রেণী হয়ে গেল। এর পরের শ্রেণী দেখো, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ট্রনসিয়াম, বেরিয়াম, এই শ্রেণীটাকে বলা হয় অ্যালকালাইন আর্থ মেটালস বা ক্ষারীয় মৃত্তিকা ধাতু। আধুনিক পর্যায় সারণীর 2 নম্বর শ্রেণী যেটা আমি দেখালাম, সেখানে বেরিলিয়াম Be, ম্যাগনেসিয়াম Mg, ক্যালসিয়াম Ca, ট্রনসিয়াম Sr, বেরিয়াম Ba, রেডিও অ্যাক্টিভটা না মনে রাখলেও হবে, রেডিয়াম, এই ধাতুগুলির পরমাণুর সর্ববহিস্থ কক্ষে 2টি করে ইলেকট্রন আছে। এই ধাতুগুলিকে বলা হয় তড়িৎ ধনাত্মক ধর্মী এবং এদের অক্সাইডও ক্ষারীয়। এদের মধ্যে রেডিয়াম তেজস্ক্রিয় আমরা জানি। এগুলোকে একসাথে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু। বেশি সক্রিয়তার জন্য এরা প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। এই ক্ষারকীয় ধাতুগুলি তীব্র বিজারক ধর্ম প্রকাশ করে, তার কারণ এরা ইলেকট্রন ত্যাগ করে, আর ইলেকট্রন ত্যাগ করলে অন্য কেউ ইলেকট্রন গ্রহণ করে, তার ফলে অন্যদের বিজারিত করে। সেই জন্য এরা বিজারক ধর্ম, যাকে বলা হয় রিডিউসিং প্রপার্টি, সেটা শো করে। এদের অক্সাইড ক্ষারীয় হওয়ার জন্য এদেরকে আমরা ক্ষারকীয় মৃত্তিকা ধাতু বলে থাকি। পরে চলে আসি হ্যালোজেন। তাহলে আমরা গ্রুপ 2 সেটা পেলাম ক্ষারীয় মৃত্তিকা ধাতু, গ্রুপ 1 সেটা পেলাম ক্ষার ধাতু। এবার আমরা একবারে চলে যাব গ্রুপ 17, সেটা হচ্ছে হ্যালোজেন। আমি একটু পর্যায় সারণীতে গ্রুপ 17 দেখার চেষ্টা করি। দেখো, গ্রুপ 17 আমি আগের দিন বলেছি, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এটা হচ্ছে গ্রুপ 17। এদের সবাইকে বলা হয় হ্যালোজেন। তাহলে নামগুলো তো অলরেডি পেয়ে গেলাম। এই 5টি মৌলকে হ্যালোজেন মৌল বলে। আধুনিক পর্যায় সারণীতে এরা 17 শ্রেণীতে আছে। হ্যালোজেন কথার অর্থ হলো সামুদ্রিক লবণ উৎপাদক। এদের মধ্যে ফ্লুরিন আর ক্লোরিন এরা গ্যাসীয়, ব্রোমিন তরল, আয়োডিন ও অ্যাস্টাটিন কঠিন। অনেক সময় প্রশ্ন আসে
এমন একটা শ্রেণীর নাম বলো যে শ্রেণীতে আমার গ্যাসীয়, তরল এবং কঠিন 3 ধরনের মৌল উপস্থিত থাকে। তাহলে উত্তর হবে গ্রুপ 17, যেটাকে আমরা বলি হ্যালোজেন শ্রেণী। পারমাণবিক ক্রমাঙ্ক বাড়ার সাথে সাথে এদের রাসায়নিক সক্রিয়তা কমে আসে এবং এদের সবচেয়ে বাইরের কক্ষে ইলেকট্রন থাকে 7টি। তাই এদের 17 বা পুরনো 7b শ্রেণীতে রাখা হয়। এরা সবাই দ্বিপরমাণুক হয়। দ্বিপরমাণুক মানে কি? দুটো পরমাণু একসাথে থাকে, যেমন Cl2, Br2, F2, তাই এদেরকে বলা হয় দ্বিপরমাণুক। জারক পদার্থ বিশেষ, তার কারণ এরা ইলেকট্রন গ্রহণ করে, তার ফলে অন্যকে জারিত করে, সেই জন্য এদেরকে বলা হচ্ছে জারক পদার্থ। এদের প্রত্যেকেই রঙিন হয় এবং এদের হাইড্রোজেন ভিত্তিক যোজ্যতা 1, অর্থাৎ হাইড্রোজেন স্কেলে যে যোজ্যতা মাপা হয় এদের যোজ্যতা হয় 1। ফ্লুরিনকে সুপার হ্যালোজেন বলা হয়। অ্যাস্টাটিন তেজস্ক্রিয় মৌল এবং এরা সবাই তড়িৎ ঋণাত্মক, এখানে ভুল লিখেছে, তড়িৎ ঋণাত্মক। চলে এসো পরের শ্রেণী, নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাস। তাহলে একদম শেষ যেটা আছে সেটা হচ্ছে নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাস। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এদেরকে বলি আমরা নিষ্ক্রিয় মৌল। আমি আগের দিন শিখিয়েছি, দেখবে, যদি কেউ না দেখে থাকো দেখে নেবে যে কী করে তুমি এগুলো মনে রাখবে। 2-এর সাথে 8 যোগ করবে, আবার 8 যোগ করবে, 18 যোগ করবে, 18 যোগ করবে, 32 যোগ করবে, তাহলে দেখবে যে কোনো পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার তুমি খুব সহজেই পেয়ে যাবে। তাহলে নিষ্ক্রিয় মৌল কোনগুলো? হিলিয়াম He, নিয়ন Ne, আর্গন Ar, ক্রিপ্টন Kr, জেনন Zd, রেডন Rn। সাধারণত এগুলো নর্মাল টেম্পারেচারে গ্যাসীয় হয়। পারমাণবিক এবং স্বতঃস্ফূর্ততাভাবে বিশেষভাবে এরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে না, অর্থাৎ এটা নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় থাকার চেষ্টা করে, তাই এদের যোজ্যতা 0 ধরা হয়। কেন নিষ্ক্রিয়? তার কারণ এদের বাইরের কক্ষে 2টি বা 8টি ইলেকট্রন আছে। হিলিয়ামের 2টি, বাকিদের 8টি। এবং আমরা অষ্টক সূত্র এবং দ্বৈত সূত্রে শিখেছি যে সমস্ত মৌলের বাইরের কক্ষে 2টি বা 8টি ইলেকট্রন থাকবে তারা স্থায়ী হবে, স্টেবল হবে। তার জন্য এরা স্টেবল, সেই জন্য এরা বিক্রিয়া অংশগ্রহণ করে না। প্রকৃতিতেও খুব কম পরিমাণে পাওয়া যায়, অনেক সময় এদেরকে বিরল গ্যাসও বলে। পর্যায় সারণীতে 18 বা 0 শ্রেণীতে এই মৌলগুলিকে রাখা হয়েছে। নিষ্ক্রিয় মৌলের শ্রেণী বলা হয়। প্রশ্ন কী আসবে? প্রশ্ন আসবে নিষ্ক্রিয় মৌলের উদাহরণ দাও। এর মধ্যে কোনটা নিষ্ক্রিয় মৌল? কোনো একটা ছক ছায়াতে দিল, বামপক্ষ ডানপক্ষ, সেখানে একটা নিষ্ক্রিয় মৌল রেখে দিল। তাই তোমাকে কিন্তু এটা মনে রাখতে হবে যে কারা কারা নিষ্ক্রিয় মৌল, তার জন্য মুখস্থ করতে হবে। গ্রুপ 18 তোমাকে মেমোরাইজ করতে হবে। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন মুখস্থ করতে হবে। অ্যাটমিক নাম্বার বলে দিলাম। এরপর চলে এসো সন্ধিগত মৌল। এটা প্রশ্ন আছে যে সন্ধিগত মৌল কি? এখানে আমি বলবো যে সন্ধিগত মৌল মনে রাখার জন্য খুব সহজ। বিশেষ করে যারা আমাদের ছাত্রীরা দেখছো তারা খেয়াল রাখবে, সন্ধিগত মৌল তোমাদের অনেকের কাছেই থাকে। মানে এরকমভাবে যদি ভাবো যে টুকলি নিয়ে গেছো, স্যার ধরলে কিছু যদি বলে, টুকলি তোমার কাছে আছে। টুকলি বলছি মজা করার জন্য। সেটা হচ্ছে আমাদের অনেকেরই কানে ইয়াররিং আছে, সেই ইয়াররিংটা সোনার। তা সোনা একটা সন্ধিগত মৌল। পরীক্ষায় যদি মনে না পড়ে কানে একটু হাত দেবে, লিখে নেবে। কারো গলার চেন আছে রূপোর, সোনার, সেটা সন্ধিগত মৌল। কিছু না থাকলে তুমি যে টেবিলটায় বসে আছো, বেঞ্চে পরীক্ষা দিচ্ছ, সেখানে একটা নেল আছে, পেরেক আছে, সেই পেরেকটা লোহার, সেটা একটা সন্ধিগত মৌল। তাই পরীক্ষাতে প্রশ্ন আসে একটা সন্ধিগত মৌলের নাম লেখো, আর না লিখে আসতে পারো, তাহলে এর চেয়ে দুঃখের আর কিছু নেই। তার কারণ তোমার কাছে রূপো আছে, তোমার কাছে সোনা আছে, তোমার কাছে লোহা আছে, তাহলে এগুলো সব সন্ধিগত মৌল। আমি একটু বলে দিচ্ছি। স্ক্যান্ডিয়াম নামটা কঠিন, অত কষ্ট করে মনে রাখার দরকার নেই। টাইটেনিয়াম, বাট পড়ানোর জন্য তো বলতে হবে, তাই বলে দিচ্ছি। ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, এই দেখো লোহার পেরেক। নিকেল, কোবাল্ট, তারপর নিকেল, কপার, জিঙ্ক। আর একটু ভালো করে দেখলে যে তার আছে, সেই তারে কপার আছে, তাহলে কপার সন্ধিগত মৌল। জিঙ্কটাকে আমরা সন্ধিগত মৌল ধরি না, কিন্তু এরা সন্ধিগত মৌলের পর্যায়ে থেকে যায়। তাই জিঙ্কটাকে না লেখাই ভালো, কেন জিঙ্কটা ডাউটফুল, জিঙ্ককে সন্ধিগত মৌল বলা হয় না। তাহলে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক, এখানে তোমরা আরও পেয়ে যাবে, সেটা হচ্ছে কপার, সিলভার, গোল্ড। এ কটা মনে রাখলেই হবে। নিকেল যদি কেউ চাও তাহলে মনে রাখবে নিকেল, প্যালাডিয়াম, প্ল্যাটিনাম, প্যালাডিয়াম, প্ল্যাটিনাম।
তাহলে এই কটা মনে রাখবো আমরা সন্ধিগত মৌল। মজার জিনিস হচ্ছে এই সন্ধিগত মৌল একাধিক যোজ্যতা দেখায়। এই সন্ধিগত মৌল রঙিন যৌগ গঠন করে। এই সন্ধিগত মৌল একাধিক যোজ্যতা দেখাচ্ছে, রঙিন যৌগ বানাচ্ছে, জটিল যৌগ বললে ভালো হয়, বানাচ্ছে। তাহলে প্রশ্ন প্রায়ই আসে একটি সন্ধিগত মৌলের নাম বলো। আমি রিকোয়েস্ট করব যে তোমরা সন্ধিগত মৌলে বললেই তোমরা এটার নাম দেবে গোল্ড, কারণ এটা তোমাদের সবচেয়ে সহজ। সোনা আমরা সবাই জানি, রূপো আমাদের সবার কাছে আছে। তাহলে গোল্ড, সিলভার, প্ল্যাটিনাম, নিকেল, কপার, আয়রন, এগুলো মনে রাখতে পারো। আর স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম যারা মনে রাখবে তো আরও বেটার। তাই সন্ধিগত মৌল আমাদের হয়ে গেল। প্রশ্ন হলে আমরা বলবো পর্যায় সারণীতে 3 থেকে 11 বললে ভালো হয় শ্রেণীর মৌলগুলিকে সন্ধিগত মৌল বলে। কেন 12 শ্রেণীর মৌলটাকে সন্ধিগত মৌল বলে না। পরে তোমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়বে জিঙ্ককে সন্ধিগত মৌল কেন বলে না। আবার জিঙ্কের যে যৌগ হয় সেই যৌগটাও কিন্তু তোমার বর্ণহীন হয়, রঙিন হয় না। তাই জিঙ্ক সন্ধিগত মৌল নয়, কিন্তু কপার সন্ধিগত মৌল। ইউরেনিয়াম উত্তর মৌল পড়ব আমরা। ট্রান্স ইউরেনিক এলিমেন্টস। ট্রান্স ইউরেনিক এলিমেন্টস কাদের বলছে? ইউরেনিয়াম, তার পরবর্তী যে নেপচুনিয়াম NP93, সেখান থেকে লরেন্সিয়াম LR 103, এই 11টি মৌল কৃত্রিম উপায়ে প্রস্তুত করা হয়। এই 11টি মৌলকে ইউরেনিয়াম মৌল বলা হয় এবং এরা সবাই তেজস্ক্রিয় প্রকৃতির হয়। এই মৌলগুলিকে পর্যায় সারণীর সপ্তম পর্যায়ে, অর্থাৎ লাস্ট যে পর্যায়, সেখানে রাখা হয়, সপ্তম পর্যায়ে রাখা হয়। আর কি? কেবলমাত্র নেপচুনিয়াম, প্লুটোনিয়াম প্রকৃতিতে খুব সামান্য পরিমাণে পাওয়া যায়, তবে এদের কৃত্রিম উপায়েও তৈরি করা সম্ভব। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে ইউরেনিয়াম উত্তর মৌল কাকে বলে? উত্তর হবে ইউরেনিয়ামের পরবর্তী নেপচুনিয়াম থেকে লরেন্সিয়াম, অর্থাৎ 93 থেকে 103 পর্যন্ত 11টি মৌলকে কৃত্রিম উপায়ে তৈরি করি, এগুলোকে বলা হয় ইউরেনিয়াম উত্তর মৌল। ইউরেনিয়াম এর পারমাণবিক সংখ্যা তোমাদের জানতে হবে, তার কারণ ইউরেনিয়াম উত্তর মৌল বলা হচ্ছে। তাহলে ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা সেটা হবে আমার 92। তার কারণ তার পরবর্তী নেপচুনিয়াম, তাহলে সে হচ্ছে 93। একটু দেখে নিই মৌলগুলোকে আমরা পর্যায় সারণীতে। এটা একটা ইংলিশ ভার্সন বইয়ের পর্যায় সারণী, দালাল বলে একটা বই, ICSE যারা পড়ে তাদের কাছে থাকে। এটা হচ্ছে ইউরেনিয়াম 92। তারপর দেখো নেপচুনিয়াম, তারপরে তোমার প্লুটোনিয়াম, অ্যামেরিসিয়াম, কুরিয়াম, বার্কেলিয়াম, ক্যালিফোর্নিয়াম। একটাও মনে রাখার দরকার নেই, শুধু তুমি মনে রাখবে ইউরেনিয়ামের পরের মৌলগুলোকে, আইনস্টেনিয়াম, ফার্মিয়াম, এটসেট্রা, একদম লরেন্সিয়াম পর্যন্ত। লাস্ট দেখো লরেন্সিয়াম আছে, LR হচ্ছে লরেন্সিয়াম। এই মৌলগুলোকে বলা হয় ইউরেনিয়াম উত্তর মৌল। আজকে এটুকু থাক। পরের দিন আমরা মৌলের ধর্মের পর্যাবৃত্ততা, অর্থাৎ পিরিয়ডিসিটি অফ প্রপার্টিজ অফ এলিমেন্টস পড়ব। তোমরা নিজেদের বই অবশ্যই পড়বে। যত বইটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে তত ভৌতবিজ্ঞানে রেজাল্ট করতে সুবিধা হবে। ভৌতবিজ্ঞানে সাজেশান হয় না, তাই ভালো করে শিখব, না হলে বুঝতে পারবো না। এরপরে তোমরা নিজেদের বই পড়ো, যেগুলো বললাম সেগুলোকে রিভিশন করো। ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, সন্ধিগত মৌল, হ্যালোজেন আর ইউরেনিয়াম উত্তর মৌল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।